আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে টিম সুনামির একজন টিউটর। সে আজকে আমাদের পুরো ক্লাসটা প্রেজেন্ট করবে। আশা করি অনেক আমরা এনজয় করতে পারবো। আমি মিনহাজুলকে ক্লাসটা হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ মাসুদ। শুরু করছি আজকের ক্লাস। তার আগে স্ক্রিন শেয়ার করে দিই। দেখা যাচ্ছে কি? হ্যালো, জি ভাই, যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমার ক্লাসে স্বাগতম। শুভ অপরাহ্ন, বিকেল বেলায় সবাইকে শুভেচ্ছা। তো আজকের বিষয় হচ্ছে আমার ভূগোলে জার্মানদের অবদান, জার্মান কন্ট্রিবিউশন টু জিওগ্রাফি। এটা আজকে আমার আলোচ্য বিষয়। এটি আমরা দুজন নেওয়ার কথা ছিল, আমাদের টিম সুনামির, আমি এবং গাজী। তো গাজীর মা অসুস্থ, সে তার মাকে ডাক্তারের কাছে দিয়ে গেছে। সেজন্য তার বদলে আমি ক্লাসটি নিচ্ছি, তার অংশটুকু সহ। তো আজকে ক্লাসের বিষয় হচ্ছে যে ভূগোলে জার্মানদের অবদান, জার্মান কন্ট্রিবিউশন টু জিওগ্রাফি। গতকালকে আমাদের আলফিক ক্লাস ছিল। সে আমাদের প্রাক গ্রিক কালের অবদান সুন্দর করে পড়িয়েছে, বুঝিয়েছে। সেখানে আমরা অনেকগুলি জিনিস দেখতে পেয়েছি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে ভৌগোলিক জ্ঞান ও ধারণার বিকাশের যুগ এবং কালের ভাগগুলো দেখতে পাচ্ছি, যেটাকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, একটা আধুনিক যুগ। এটা আমি এই জন্য আলোচনা করতেছি যে এটা আলোচনা করলে আমরা খুব সহজভাবে বুঝতে পারবো জার্মানদের অবদানটুকু, মানে কবে থেকে শুরু, কবে নাগাদ শুরু। তো প্রথমটা হচ্ছে প্রাচীন যুগ। এটার তিনটি ভাগ রয়েছে: প্রাকৃতিক কাল, গ্রিক কাল, রোমান কাল। তারপর আসে মধ্যযুগ। মধ্যযুগের তিনটে ভাগ আছে: অন্ধকার যুগ, তারপর মুসলিম স্বর্ণযুগ, তারপর ইউরোপের রেনেসাঁ। সর্বশেষ আসে আধুনিক যুগ। এবং আধুনিক যুগের দুটি ভাগ আছে। একটি হচ্ছে আমরা জানি কিন্তু আধুনিক যুগ আঠারোশো সালে শুরু, সরি 18 শতকে শুরু, 1700 সালে শুরু আধুনিক যুগ। তো আধুনিক যুগের সাথে দুটি ভাগ আছে, বিশেষ করে মানে ভূগোলের অবদানের ক্ষেত্রে। একটি হচ্ছে 18 শতকের শুরুতে, যেটা যখন সূচনা হয়, প্রারম্ভকাল, সেটা এক। এবং দ্বিতীয়ত হচ্ছে আধুনিক বনিয়াদি যুগ, যেটা ক্লাসিক্যাল পিরিয়ড বলা হয়, ধ্রুপদী যুগ। মানে যখন আধুনিক ভূগোলের আধুনিক বিজ্ঞান হিসেবে গোড়াপত্তন হয়েছিল সেই যুগ। তার মানে আধুনিক যুগের দুটো ভাগ আছে, একটা হচ্ছে শুরুর দিকে 18 শতক, আর একটা হচ্ছে 18 শতকের পরে 19 শতক, যেটা সেটা হচ্ছে বনিয়াদি যুগ বা ধ্রুপদী যুগ। তো আধুনিক যদি আমরা বিশ্লেষণ করি, আধুনিক যুগ, মডার্ন জিওগ্রাফিক্যাল থট, মানে এটা সম্পূর্ণটাই যাদের দ্বারা বিকশিত হয়েছে, সম্প্রসারিত হয়েছে, তারাই হচ্ছে জার্মান, শ্রদ্ধেয় জার্মানরা, হিটলাররা। তো সমস্ত ভূগোল যে আছে, ভূগোলের যদি আমরা সবচেয়ে বেশি উন্নয়ন বলি, সামগ্রিক উন্নয়ন বলি, তো সর্বাপেক্ষায় সবচেয়ে বেশি অগ্রসর ছিল জার্মানরা, বিশেষ করে আধুনিক আধুনিক পিরিয়ডে, মডার্ন জিওগ্রাফিক্যাল টাইমে। তো আমরা এই সময়তেই জার্মানিদের অবদান সবচেয়ে বেশি পাই, লক্ষ্য করি আর কি। তো আমি এখন এখানে আলোচনা করতেছি জার্মানদের অবদান, এখান থেকে শুরু। জার্মানিতেই সর্বপ্রথম আধুনিক ভূগোলের বিকাশ শুরু হয়েছিল। এই সময়ে জার্মান ভূগোলবিদরা বিজ্ঞানের একটি পৃথক শাখা হিসেবে ভূগোলকে গড়ে তোলেন, এবং ভূগোলে কি পাঠ করা হবে, কিভাবে হবে, সবকিছুই আলোচনার বিকাশ শুরু হয় এখানে। এবং এই 18 শতকেই মূলত জার্মানিদের হাত থেকে ভূগোল একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা এইটুকু আলোচনা থেকে বুঝলাম যে আধুনিক যুগের প্রথমার্ধ থেকেই, অর্থাৎ 18 শতক থেকে শুরু হয় জার্মানদের অবদান।
এবং তাদের সময় কিন্তু অনেক সমস্যা ছিল। সমস্যা বলতে এরা এটা পরে, এটা হচ্ছে 19 শতকে, 18 শতকের পরে, 19-এ এটা, হ্যাঁ সরি, বিংশ শতাব্দীতে এটা এসে। তো এই শতকে জার্মান ভূগোলবিদদের মধ্যে অনেকেই গুরুত্বপূর্ণ ছিলেন, তার মধ্যে নিকোলাস, কেপলার, ব্যারোনিয়াস, ইমানুয়েল কান্ট উল্লেখযোগ্য। এর মধ্যে প্রথম দিকেই নিকোলাস কোপার্নিকাস এবং হচ্ছে কেপলার, তারা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আলোচনা করেন প্রথম দিকে। এবং জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে এই সময়েই বৈজ্ঞানিক বিপ্লব শুরু হয়, সায়েন্টিফিক রেভলিউশন যাকে বলা হয় সেটা শুরু হয়। এবং তারপর থেকে সবচেয়ে বেশি যিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন তার মধ্যে হচ্ছে ইমানুয়েল কান্ট উল্লেখযোগ্য। এবং ইমানুয়েল কান্ট তিনি ভূগোলকে আলাদা বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করেন প্রথম দিকে। এবং তিনি মানে ভূগোলকে বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যে কয়েকটি অবদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাখেন তার মধ্যে 4টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে বৈজ্ঞানিক অভিজ্ঞতাবাদ, সায়েন্টিফিক ইমপ্রেসিজম। দ্বিতীয়ত হচ্ছে স্থান ও কালের সংজ্ঞা, স্পেস এন্ড টাইম। তারপর 3 নম্বরে হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে সাধারণীকরণ। 4 নম্বর হচ্ছে বিবর্তনবাদের ভিত্তি স্থাপন। আমরা যদি বই লক্ষ্য করি, একটু বিস্তারিত দেওয়া আছে 153 পেজ বাহাদুর স্যারের বইয়ে। এখানে বলা আছে যে কান্টের বৈজ্ঞানিক অভিজ্ঞতাবাদ 18 শতকে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের চরমতা থেকে মুক্তি পাবার পথ প্রদর্শন করেছিল এবং স্থান ও কালের সম্পর্কে তিনি অনেক বিশদ আলোচনা করেছিলেন। তারপর তিনি ভূগোলে যে সমস্ত অবদানগুলি রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার অভিজ্ঞতার মাধ্যমে সংগৃহীত তথ্যকে সাধারণীকরণ এবং এর যুক্তিপূর্ণ দার্শনিক ভিত্তি গঠন। তো এগুলি ছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান। এছাড়াও তিনি ভূগোলের বিভিন্ন শাখায় অবদান রেখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গাণিতিক ভূগোল, নৈতিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, বাণিজ্যিক ভূগোল। গাণিতিক ভূগোলে তার অবদান হচ্ছে যে পৃথিবীর আকার আয়তন সম্পর্কে তিনি আলোচনা করেন এবং সৌরজগৎ সম্পর্কে আলোচনা করেন। তারপর দ্বিতীয়ত হচ্ছে নৈতিক ভূগোল, এখানে তিনি বিভিন্ন স্থানের সামাজিক রীতি রেওয়াজ, চরিত্র এবং সভ্যতার আলোচনা করেন। রাজনৈতিক ভূগোলে তিনি বিভিন্ন দেশ, তাদের রাজনৈতিক বিভাগ, প্রাকৃতিক পরিবেশ ইত্যাদি সম্পর্কে আলোচনা করেন। তারপর হচ্ছে বাণিজ্যিক ভূগোল, এখানে তিনি কোনো দেশে একটি বস্তু প্রয়োজনের চেয়ে অধিক উৎপন্ন হয়, কোথাও দ্রব্যের অভাব লক্ষ্য করা যায় এবং আন্তর্জাতিক বাণিজ্যের কথা উল্লেখ করেন। তো আমরা আধুনিক সময়কালের প্রথম অর্থাৎ 18 শতকের শুরুর দিকে ইমানুয়েল কান্টের অবদান জানলাম, খুবই গুরুত্বপূর্ণ তিনি অবদান রেখে গেছেন। তারপর থেকে ভূগোলে শুরু হয় মডার্ন ক্লাসিক্যাল পিরিয়ড, অর্থাৎ আধুনিক বুনিয়াদী যুগ বা ধ্রুপদী যুগ। এবং এটা সূচনা হয়েছিল জার্মানিতে, দুটোই, অর্থাৎ আধুনিক সময়কাল থেকেই শুরু, প্রথমটাও দ্বিতীয়টাও। এবং এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখেন দুজন জার্মান ভূগোলবিদ, পণ্ডিত। এদের একজন হচ্ছেন আলেকজান্ডার ভন হুমবোল্ট, আরেকজন হচ্ছেন কার্ল লিটার। এবং এরা ছিলেন একই দেশের এবং একই সময়কাল, সমকালীন এবং সমদৈশিক। এই দুজন পণ্ডিতের কাছে আধুনিক ভূগোলের ঋণের শেষ নেই। তাই হামবোল্ট এবং লিটারকে ফাউন্ডার্স অফ মডার্ন জিওগ্রাফি, অর্থাৎ আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয়। তাদের পরপর যে ভূগোলবিদরা অবদান রাখেন তাদের মধ্যে হচ্ছে ফার্ডিনেন্ড ভন রিক্টোফেন, তারপর ফ্রেডারিক রেডজেল, এরা উল্লেখযোগ্য। এছাড়াও আছে অস্কার পেশেল, আলফ্রেড হেটনার, আলবের্ট পেঙ্ক, ভ্লাদিমির কোপেন, উল্লেখযোগ্য। তো আমরা আধুনিক বুনিয়াদী যুগের বিভিন্ন ভৌগোলিকদের নাম জানলাম, এখন আমরা এগুলো বিস্তারিত জানবো, তাদের অবদানগুলো। জার্মান ভূগোলে তারা কি কি অবদান রেখেছিলেন এখন এগুলো আমরা বিস্তারিত জানবো। তো প্রথমে আসে আলেকজান্ডার ভন হামবোল্ট। সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি।
আচ্ছা, আচ্ছা, এখন শুরু করছি ক্লাসিক্যাল পিরিয়ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ভূগোলিক। দেখতে পাচ্ছি ছবিতে আলেকজান্ডার ভন হামবোল্ট। তার জন্ম হচ্ছিল 1769 সালে এবং মৃত্যু 1859 সালে। তাকে আধুনিক ভূগোলের জনক বলা হয়। তার পিতা ছিল প্রুশিয়ান সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ সৈন্য কর্মকর্তা। তিনি 18 বছর বয়সে ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে তারপর তিনি বিশ্ববিদ্যালয় থেকে অনেক অনেক বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি রসায়নশাস্ত্র, ভূতত্ত্ব, উদ্ভিদ বিজ্ঞান, ভূমিরূপ তত্ত্ব, ইতিহাস ইত্যাদি বিষয়ে গবেষণামূলক কাজ করেন এবং 1792 সালে তিনি ক্রুশিয়ার খননবিদ হিসেবে চাকরি যোগদান করেন এবং সেখানে তিনি শিলার উপর গবেষণা করেন। মূলত 1792 সাল থেকেই তার মানে ভৌগোলিক প্রচারণা শুরু। মানে তার যখন মাস্টার শেষ হয় তারপর তিনি মানে খনিতে চাকরি নেন এবং সেখানে তিনি গবেষণা করেন এবং গবেষণার পর শুরু থেকেই তার রহস্য শুরু হয়, জানার রহস্য শুরু হয়, ভ্রমণের রহস্য শুরু হয়। তারপর তিনি ভৌগোলিক অন্বেষণে বের হন। তিনি যখন ভৌগোলিক অন্বেষণে বের হতেন তখন তিনি টেলিস্কোপ, সেক্সটেন্স, আকাশের নীলয়তা পরিমাপের জন্য সাইনোমিটার, ব্যারোমিটার ইত্যাদি যন্ত্র ব্যবহার করেছেন এবং এগুলোর মাধ্যমে তিনি ভ্রমণরত বিভিন্ন স্থানে বাতাসের সঠিক তাপমাত্রা, নিম্নচাপ, দিক, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, সমুদ্র সমতল থেকে ভূমির উচ্চতা, চুম্বকত্বের ভিন্নতা, শিলার প্রকৃতি, উদ্ভিদের ভিন্নতা, জলবায়ু ইত্যাদি অনুসন্ধান করেন। আমরা যদি হুমবোল্টের সামগ্রিক ভূগোলের অবদান মূল্যায়ন করি তাহলে মূলত যে কয়েকটি মানে পয়েন্ট আকারে তাকে বিশ্লেষণ করতে পারবো মেইন পয়েন্টে, সেগুলো আমি এখন সংক্ষিপ্ত সার বলছি। প্রথমটি হচ্ছে তিনি ভূগোল শাস্ত্রকে বর্ণনামূলক থেকে বিশ্লেষণমূলক ভূগোলে রূপান্তর করেছিলেন। তারপর তিনি তার তীক্ষ্ণ বিশ্লেষণ দ্বারা এবং তুলনামূলক পদ্ধতি দ্বারা প্রেক্ষণ, সম্পূর্ণ শুদ্ধতা অঙ্কনের দ্বারা ভূগোলকে প্রণালীবদ্ধ বিজ্ঞানে পরিণত করেন। তারপর তিনি ভূগোল শাস্ত্রকে কলা বিষয় থেকে বিজ্ঞানে দাঁড় করান। একই সাথে তিনি ভূগোল শাস্ত্রকে বিষয়ভিত্তিক যেমন প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, জলবায়ু বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান ইত্যাদি বিষয়ে আলাদাভাবে বর্ণনা করেন। তারপর তিনি ভূগোল শাস্ত্রকে প্রথম তিনি দ্বৈতবাদ ধারণা দেন। এক্ষেত্রে তিনি স্থির তৃণভূমি, সাহারা মরুভূমি ইত্যাদি অঞ্চলে আলোচনা করেন। প্রত্যেকটি জায়গার উদ্ভিদ সংগ্রহ করেন, পর্যালোচনা করেন, মাটি, জলবায়ুর কারণে তিনি দেখান যে পৃথিবীর সর্বত্র এক ধরনের গাছপালা জন্মে না, মাটি এবং জলবায়ুর কারণে আলাদা আলাদা গাছ জন্মে। এবং তিনি শেষে মানচিত্র অঙ্কনের ক্ষেত্রে জলবায়ু তুলনা করার সুবিধার জন্য সমতল রেখা অঙ্কন করেন। তো আমরা যদি আলেকজান্ডার ভন হুমবোল্টের সামগ্রিক এই ভূগোলের অবদানগুলো বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে তিনি মূলত প্রত্যেকটি বিষয় প্রাকৃতিক বলেন, তারপর জ্যোতির্বিজ্ঞান বলেন, তারপর মানবিক বলেন, প্রত্যেকটি শাখাতে তিনি অবদান রেখেছেন। এবং তিনি একাধারে শুধুমাত্র উদ্ভিদ ভূগোল এবং জলবায়ু বিজ্ঞানের প্রতিষ্ঠাতা নয়, তাকে সমগ্র ভূগোলের আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয়। এরপরে যার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি হচ্ছেন কার্ল রিটার। তারা কিন্তু সমকালীন ছিলেন এবং সমদৈশিক ছিলেন, একই দেশের ছিলেন। জার্মান ভূগোল নিয়ে আলোচনা করতে। আচ্ছা, কার্ল রিটারের জন্ম হচ্ছে 1779 সালে এবং মৃত্যু হচ্ছে 1859 সালে। কার্ল রিটার এবং এই ভন হামবোল্ট কিন্তু একই সালে মৃত্যুবরণ করেন, 1859 সালে। যাই হোক, কার্ল রিটার হচ্ছে তিনি হামবোল্টের সমসাময়িক জার্মান পণ্ডিত যার আধুনিক ভূগোলের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি স্কুল থেকেই ক্রিয়াত্মক নিয়মে ও বিভিন্ন স্থানে ভ্রমণের মাধ্যমে পর্যবেক্ষণের কৌতূহল সৃষ্টি হয় তার, এবং তিনি 17 বছর বয়সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে তিনি 2 বছর শিক্ষা লাভের পর ফ্রাঙ্কফুর্টে চলে যান এবং সেখানে ল্যাটিন ও গ্রিক ভাষায় পারদর্শিতা লাভ করেন এবং দেশে বিদেশে ভ্রমণ শুরু করেন। তার ভৌগোলিক অবদানগুলো আমরা এখন পড়ব। তার ভৌগোলিক অবদানের সংক্ষিপ্ত রূপরেখাগুলি আমরা পড়ি। 162 পেজ বাহাদুর স্যারের বই। তো এখানে আলোচনা করা আছে 1 নম্বরে তিনি ভূগোলকে অভিজ্ঞতাবাদী বিজ্ঞান হিসেবে বিবেচনা করেছেন। আমরা দেখতে পাই যে হামবোল্টের ভৌগোলিক অবদানের ক্ষেত্রে একই একটি সিদ্ধান্ত আসে যে তিনিও কিন্তু অভিজ্ঞতাবাদী হিসেবে ভূগোলকে বিবেচনা করেছেন।
এক্সপেরিয়েন্স ইমপ্লিসিজম যেটা, এবং কি এখানে একটা বিদ্রুপ করে বলা হয়, ঐতিহাসিক ভাই বলেন যে তার আগের সময়কালে কিন্তু ছিল আলেকজান্ডার ভন হাম্বোল্ট, মানে কার্ল রিটার, তিনি তাকে গুরু মানতেন, কার্ল রিটার। তো আলেকজান্ডার ভন হাম্বোল্টের যে গবেষণাগুলি ছিল সেই গবেষণাগুলি নিয়ে কিন্তু কার্ল রিটার গবেষণা করতেন, এবং সেই জন্য তাকে বলা হয়তো যে আম, আরাম কেদারায় বসা ভৌগোলিক, কার্ল রিটারকে বলা হতো আর্মচেয়ার জিওগ্রাফার। তো হ্যাঁ, তিনি তার অন্ধভক্ত ছিলেন, এবং তার মতোই তিনি কথা বলেছেন যে ভূগোলকে একটি অভিজ্ঞতাবাদী বিজ্ঞানী বিবেচনা করা যায়, এবং তিনি ভূগোলকে বুদ্ধিভিত্তিক মূলনীতি থেকে অবরোহ পদ্ধতিতে অর্জিত জ্ঞান অথবা স্বতঃসিদ্ধ বিজ্ঞান বলে বিবেচনা করেননি। নাম্বার 2, পার্থিব ঘটনাবলীর স্থানিক বিন্যাসের মাঝে একটি সামঞ্জস্যতা বিদ্যমান থাকে। আঞ্চলিক ঘটনাবলী একে অপরের সাথে সম্পর্ক বিযুক্ত। নাম্বার 3, লিডারের মতে হচ্ছে ভূগোল পৃথিবীস্থিত বস্তুসমূহের কোন অঞ্চল যেভাবে সংযুক্ত বা সম্পর্কযুক্ত অবস্থায় বিদ্যমান সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণের সাথে সম্পর্কিত, এবং তিনি অঞ্চলসমূহকে সামগ্রিকভাবে অর্থাৎ সমগ্রতা সহকারে অধ্যয়ন করেছেন, এবং তিনি বিশ্বাস করতেন যে পৃথিবীটা হলো একটি আঙ্গিক সংগঠন বা স্বর্গীয় ঐশ্বরিক উদ্দেশ্য দ্বারা সৃষ্ট। এটি সৃষ্টির উদ্দেশ্য হলো পরিপূর্ণতা পৌঁছতে মানুষের যে সকল বিষয় প্রয়োজনীয় সেগুলোকে সরবরাহ করা। মূলত তিনি একজন স্বতঃসিদ্ধবাদী ছিলেন। এরপরে যার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, মূলত যে ক্লাসিক্যাল পিরিয়ডটা ছিল 18 শতকে, সেটা দুইজন দ্বারা কিন্তু চালিত হয়, একটা হচ্ছে কার্ল রিটার, একটা হচ্ছে ভন হামবোল্ট। এদের পরে যে দুইজন বিশেষভাবে উল্লেখযোগ্য যারা ভূগোলকে মানে নবরূপে সাজিয়েছেন, তারা দুইজন হচ্ছে এই ভদ্রলোক রিক্টোফেন এবং তার পরবর্তী ফ্রেডারিক রেটজেল, এদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তো আমি এখন এই ভদ্রলোক ফার্ডিন্যান্ড ভন রিক্টোফেন এই ভৌগোলিকের অবদান উল্লেখ করব। 220 পেজ, বাহাদুর স্যারের বই। তিনি 1871 সালে ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ শেষে যখন জার্মান একত্রিত হয়, অর্থাৎ জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, আহ, আহ, তখন ভূগোল শিক্ষার গুরুত্ব অনেক বেড়ে যায়, এবং এই লক্ষ্যে ভূগোলের নতুন পাঠ্য লেখা শুরু হয়। এবং এই পর্যায়ে ফার্ডিন্যান্ড ভন রিক্টোফেন, যিনি প্রাথমিকভাবে একজন ভূতত্ত্ববিদ ছিলেন এবং আধুনিক ভূমিরূপবিদ্যার প্রতিষ্ঠাতা, তিনি ভূগোলের বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা উপস্থাপন করেন। ভূগোলবিদ রিক্টোফেন চীন সফর করেন এবং চীনের কয়লা ক্ষেত্রগুলি একটি মানচিত্র তৈরি করেন। রিক্টোফেনের মতে ভূগোলের প্রধান উদ্দেশ্য হলো ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদানের উপর দৃষ্টিপাত করা। এটি এভাবে তিনি বলেছেন যে প্রথমত হচ্ছে যে একটি অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ পর্যালোচনা করা, তার মানে কোনো অঞ্চলের ভূমি, জলবায়ু, মাটি, বনভূমি এগুলি দেখা। দ্বিতীয়ত হচ্ছে যে পরিবেশের সাথে মানুষের উপযোজন পরীক্ষা করা, তার মতে যে মানুষের সাথে প্রাকৃতিক পরিবেশের সম্পর্কে হচ্ছে ভূগোল, তিনি এটি বিশ্লেষণ করতেন। তো তার ভূগোল অবদানের প্রধান উদ্দেশ্য ছিল এগুলি, এবং তিনি প্রথম দার্শনিক জার্মানের যিনি কিনা সাধারণ ভূগোল এবং বিশেষ ভূগোলের মধ্যে পার্থক্য নিরূপণ করেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ভূগোল হলো পৃথিবী সম্পর্কিত আলোচনা, যেখানে অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জীবমণ্ডল একে অপরের সাথে জড়িত। এবং রিক্টোফেন প্রাকৃতিক বিশ্বের একত্ব ধারণা উজ্জীবিত করার চেষ্টা করেন। এরপর যার নাম আসে ভূগোলবিদ ফ্রেডারিক রেটজেল। ইনি একজন অন্যতম ভূগোলবিদ জার্মান ভূগোলবিদদের মধ্যে। তো তার জন্ম হচ্ছে 1844 সালে 19 শতকে, এবং মৃত্যু হচ্ছে 1904 সালে 20 শতকে। তো 19 শতকের শেষের দিকে জার্মানিতে ভৌগোলিক সমীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য প্রবর্তনকারী ছিলেন ফ্রেডারিক রেটজেল। তিনি প্রাথমিকভাবে প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন, যার জন্য ভূগোল প্রাকৃতিক বিজ্ঞান এবং মানববিদ্যার একটি সমন্বিত রূপ হিসেবে উপস্থাপিত হওয়ার জন্য প্রস্তাবিত হয়। তিনি প্রাণবিদ্যা, ভূতত্ত্ববিদ্যা, শারীরবিদ্যার উপর ডিগ্রি অর্জন করেছেন, এবং তিনি মানবিক ভূগোলের প্রতিষ্ঠাতা হিসেবে সারা বিশ্বে স্বীকৃত। ফ্রেডারিক রেটজেল
তো তিনি মানবিক ভূগোলকে দুটি ভাগে ভাগ করেছেন, একটি হচ্ছে নৃতাত্ত্বিক ভূগোল, একটি হচ্ছে রাজনৈতিক ভূগোল। আমরা যদি বই দেখি, তার একটি গুরুত্বপূর্ণ মতবাদ ছিল যে সমাজের উচিত না বাতাসের মাঝে বাতিল হয়ে ঝুলে থাকা। গুরুত্বপূর্ণ একটি কথা বলেছিল। তো আবার এই র্যাডজেল কিন্তু ওই যে চার্লস ডারউইনের মতবাদ দ্বারা কিন্তু প্রভাবিত ছিলেন, এবং তার কিন্তু একটা মৌলিক দর্শন ছিল সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যেটা কিনা ওই ডারউইনিজম থেকে নেওয়া। হ্যাঁ, এবং তিনি তার মানবিক ভূগোলের মানব গোষ্ঠীর সমৃদ্ধ লাভের কতগুলো ধাপ এবং অতিক্রমের পর্যায়ে ভাগ করেছেন। তার মধ্যে যেটি হচ্ছে পশু মৎস্য শিকার, নিরানি সংস্কৃতি, হকালচার, শস্য উৎপাদন, মিশ্র খামার যেখানে পশুপালন করা হয়, তারপর অমিশ্র পশুপালন, হার্ডিং, তারপর উদ্যান চাষ, হর্টিকালচার। তিনি এসব বিষয়ে মানবিক ভূগোলে আলোচনা করেন। তারপর তিনি রাজনৈতিক ভূগোলে আলোচনা করেন। র্যাডজেলের যে অবদানগুলি রয়েছে নিঃসন্দেহে মানবিক ভূগোল তথা ভূগোলে খুবই গুরুত্বপূর্ণ। এরপর ভৌগোলিক অস্কার প্যাশেল, জার্মান ভূগোলবিদ, তার অবদান জানবো। তার জন্ম হচ্ছে 1826 সালে এবং মৃত্যু 1875 সালে। তিনি লিপজিগ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগদান করেছিলেন এবং অস্কার পেশেল বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে তুলনা করেছিলেন এবং ভূগোলের বিকাশ সাধন করেছিলেন। ম্যাপের সাহায্যে তিনি নরওয়ের ফিওর্ড নিয়ে পর্যালোচনা শুরু করেন এবং তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে ফিওর্ড হচ্ছে ভূত্বকের চির বা ফাটল, যেগুলো হিমবাহের দ্বারা বের হয়ে এসছে। পেশেল ছিলেন মূলত প্রাকৃতিক ভূগোলের প্রতিষ্ঠাতা। পুস্তকটি 2 খণ্ডে প্রকাশিত হয়, খুবই গুরুত্বপূর্ণ। এরপর যে ভদ্রলোক ভূগোলবিদ ছিলেন আলফ্রেড হেটনার, তার অবদান আমরা সংক্ষেপে আলোচনা করব, যেটা আমারও চার্টই আছে। এই ভূগোলবিদ আলফ্রেড হেটনার, ইনি ছিলেন রিক্তোফেনের ছাত্র, ফার্ডিন্যান্ড ভন রিক্তোফেনের ছাত্র ছিলেন, এবং তিনি একজন প্রাকৃতিক এবং আঞ্চলিক ভূগোলবিদ ছিলেন। তিনি অনেক ভ্রমণ করেছিলেন, অনেক গবেষণা করেছিলেন, এবং তার যে মেইন অবদানটুকু ছিল সেটি হচ্ছে আঞ্চলিক ভূগোলে। তার আঞ্চলিক ভূগোলের আদিবাসী নিয়ে আলোচনা, অঞ্চল নিয়ে আলোচনা, ভাষা, রীতিনীতি নিয়ে এইসব আলোচনা করেছেন। এভাবে আঞ্চলিকতার বিভিন্নতা বিদ্যা পারস্পরিকভাবে একই সূত্রে গাঁথিয়েছেন তিনি বস্তুগত উপাদানগুলোর বিন্যাস ব্যাখ্যা করেছেন এবং আঞ্চলিক ভূগোলের উপর বিশেষ জোর দিয়েছেন। তার মতে সম্পর্ক আলোচনা প্রণালী হলো মানুষ থেকে প্রকৃতি, কিন্তু প্রকৃতি থেকে মানুষ নয়। তারপর হচ্ছে আলবার্ট পেঙ্ক। বিংশ শতাব্দীর প্রথম দিকে জার্মানির অন্যতম নেতৃস্থানীয় ভূগোলবিদ ছিলেন আলবার্ট পেঙ্ক, যিনি ভূমিরূপবিদ্যা এই ধারণার বিকাশ ঘটিয়েছিলেন এবং ভূতত্ত্ববিদের প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন। পেঙ্ক সঠিক মানচিত্রের উপর অধিক গুরুত্ব দিয়েছিলেন। তিনি দেখিয়েছেন যে বস্তুর ভূপৃষ্ঠের বৈশিষ্ট্য পদ্ধতিগত ভূগোলের অধ্যয়নের অন্তর্ভুক্ত। এভাবেই প্রাকৃতিক বিবরণ সংক্রান্ত মানচিত্রের ধারণা তিনি অগ্রসর করেছেন। তিনি কিন্তু প্রথম বড় স্কেলের মানচিত্র আঁকা শুরু করেছিলেন এবং তার মানচিত্রে প্রধান বন্দর, ভূমি, নদী নালা, সাগর মহাসাগর, উদ্ভিদ, মানুষের কার্যাবলী প্রভৃতি দেখানো হতো। এবং তার একটি গুরুত্বপূর্ণ মত ছিল যে ভূগোল হচ্ছে প্রাকৃতিক এবং সামাজিক বিজ্ঞানের মধ্যে সেতু বন্ধন। সর্বশেষ গুরুত্বপূর্ণ ভূগোলিক যিনি জার্মান ভূগোলে অবদান রেখেছিলেন তিনি হচ্ছেন ভ্লাদিমির কোপেন। তিনিও পেঙ্কের মতো ভূমিরূপবিদ্যায় অনেক বেশি অবদান রেখেছেন। ভ্লাদিমির ছিলেন জন্মসূত্রে রাশিয়ান, কিন্তু তার সব গবেষণা প্রকাশিত হয় জার্মানে এবং তিনি বাস করেন জার্মানে। এবং তিনি তার জলবায়ু সংক্রান্ত আলোচনায় দৃশ্যমান ভূমিরূপের তাপমাত্রা এবং বৃষ্টিপাতের উপাত্তকে বিবেচনা করেছেন। তিনি তার শ্রেণীবিভাগকরণে তাপমাত্রা, উদ্ভিদ, বৃষ্টিপাতের কার্যকারিতা, তাপমাত্রার প্রভাব ইত্যাদি দেখিয়েছেন। এবং মহাসমুদ্র বিদ্যাতেও তার অবদান অপরিসীম ছিল। তিনি গারহেড স্কটের গতি, তাপমাত্রা, লবণাক্ততা, রং, সমুদ্র সঞ্চয়, বাহ্যিক আকার, সমুদ্র জলবায়ু, তারপর
সমুদ্র খাতের ভূতাত্ত্বিক গঠন, সামুদ্রিক জীবসত্তা, সমুদ্রের বাণিজ্য পথ, সমুদ্রের উপর দিয়ে বায়ু চলাচল ইত্যাদি বিষয় নিয়ে অধ্যয়ন করেছেন। তো আমরা জানলাম ভ্লাদিমির কোপেলের অবদান। জার্মান ভূগোলবিদদের মধ্যে আমরা অনেকের অবদান জানলাম। তো এগুলো যদি আমরা সংক্ষিপ্ত করে বলি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে জার্মান ভূগোল সময়টুকু আধুনিক যুগে স্বর্ণযুগ ছিল, এবং দুইজন অগ্রপথিক ছিলেন, হামবোল্ট এবং রিটার ছিলেন, এবং তারা এই স্বর্ণযুগে দিয়ে গিয়েছিলেন ভূগোলকে। এবং তার পরবর্তীতে রিক্টোফেন এবং ফ্রেডরিক রেটজেল তারা তাদের গবেষণাকে আরো নবরূপে সাজিয়েছেন, এবং তাদের পরে ভ্যান রিক্টোফেন এবং রেটজেলের উত্তরসূরিগণ এর কাঠামোকে আরো সুদৃঢ় করেছেন, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে। জার্মান ভূগোলবিদরা আমরা দেখতে পারি সবচেয়ে বেশি ইউরোপ, আফ্রিকা, এশিয়া মহাদেশ ইত্যাদি ছড়িয়ে পড়েছেন, অনেক ভ্রমণ করেছিলেন, অনেক গবেষণা করেছিলেন, এবং তাদের ভূগোলে মানচিত্রাঙ্কন বিদ্যা, প্রকৌশলগত উন্নয়ন সাধন, ম্যাপ, অ্যাটলাস, দেওয়াল মানচিত্র, ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি ইত্যাদি সামগ্রিকভাবে ভূগোল একটি অনেক বিকাশ সাধিত হয়েছিল। তো আমরা জার্মান ভূগোলবিদদের মোটামুটি অবদান জানলাম।